স্বৈরাচারের দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল পুলিশ, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নেওয়ার নির্দেশ। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিল। প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা মত, স্বল্প পরিসরে হলেও ভোটে আনতে চায় নির্বাচন কমিশন। এলজিইডির প্রধান কার্যালয় সহ সারা দেশের 36 কার্যালয়ে একযোগে দুদকের অভিযান। বেশ কয়েকটি প্রকল্পের নথি জব্দ, তদন্তের পর ব্যবস্থা। বেইলি রোডের দুর্ঘটনার কয়েকদিন পর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভাটা। হঠাৎ অভিযান নয়, স্থায়ী সমাধান চান রেস্তোরাঁ ব্যবসায়ীরা। এবং পলিটেকনিক শিক্ষার্থীদের দেশব্যাপী শাটডাউন কর্মসূচি। ইশতেহারে রাজনৈতিক দলগুলোকে কারিগরি শিক্ষায় জোর দেওয়ার পরামর্শ সিপিডির। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইসরাত মুক্তি, আমি গালিব ইবনে রিয়াজ। জাতীয় নির্বাচনের আগে সময়টা অত্যন্ত কঠিন। পরাজিত শক্তি যাতে দেশকে অস্থিতিশীল করে তুলতে না পারে সেজন্য পুলিশকে সজাগ দৃষ্টি রাখতে হবে। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচার সরকারের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশকে জনরোষের মুখে পড়তে হয়েছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন বেলায়েত হোসেন। জনগণের বন্ধু, নাগরিকের নিরাপত্তার দায়িত্বে থাকা ভ্যানগার্ড। কিন্তু স্বাধীনতার পর থেকে পুলিশ কতটা বন্ধু হতে পেরেছে, কতটাই বা নিরাপত্তা দিতে পেরেছে প্রজাতন্ত্রের মালিক নামের জনগণকে, নাকি শুধুই ব্যবহৃত হয়েছিল রাজনৈতিক স্বার্থ হাসিল কিংবা অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার অস্ত্র হিসেবে? জুলাই আন্দোলনের টানা 1.5 মাস পুলিশকে দাঁড় করানো হয়েছিল জনগণের মুখোমুখি। মানুষের বুক বিঁধেছিল মানুষেরই করের টাকায় কেনা বন্দুকের গুলি, যার ট্রিগার চাপ দিয়েছিলেন পুলিশ নামের জনগণের সেই বন্ধুরাই। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর নানাভাবে ছিন্ন ভিন্ন দেশের মূলেই আইনশৃঙ্খলা বাহিনী। এমন প্রেক্ষাপটে শুরু হলো জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে 3 দিন ব্যাপী পুলিশ সপ্তাহ। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে যে গণহত্যা চালিয়েছিল, ওই রাতে রাজারবাগ পুলিশ লাইনে শুরু হয় প্রথম প্রতিরোধ। পুলিশ সপ্তাহ 2025 উপলক্ষে মঙ্গলবার সকালে সেই রাজারবাগ পুলিশ লাইন্স মাঠেই পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, স্বৈরাচার সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করে সব ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। নির্বাচনের আগের সময়টা অত্যন্ত কঠিন। পরাজিত শক্তি যাতে কোনোভাবে দেশকে অস্থিতিশীল করতে না পারে এমন আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে কখনো যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা অন্যায় কাজে ব্যবহার না করা যায়, তার জন্য একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। নির্বাচনের আগের সময়টা অনেক কঠিন সময়। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমি আগেও বলেছি, আবারও আপনাদেরকে নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। এ সময় রাজপথের যে কোনো আন্দোলনে পুলিশকে গত 8 মাসের মতোই ধৈর্যের পরিচয় দিতে আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্ব কমিয়ে আনা।
পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি বলবো এটা কঠিন না। একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এই বন্ধন অটুট থাকবে। অনুষ্ঠানের সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এবার ৬২ জনকে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও গত বছরের ফেব্রুয়ারিতে এই পদক দেওয়া হয়েছিল ৪০০ জনকে। বিলায়েত হোসাইন, এখন, ঢাকা। প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো নানা মত জানিয়েছে। তবে এবার সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের আওতায় আনতে কাজ করছে কমিশন বলে জানিয়েছে সিইসি। সকালে নির্বাচন ভবন অডিটোরিয়ামে প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন সেমিনারে প্রধান নির্বাচন কমিশনার অংশ নেয় জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ ২০টির বেশি রাজনৈতিক দল। এ সময় সিইসি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী প্রবাসীদের ভোট নিশ্চিত করতে কমিশন কাজ করছে। জামায়াত বলছে, প্রবাসীদের ভোট গ্রহণ নিশ্চিত করতে না পারা গণতন্ত্রের ঘাটতি। ৩টি পদ্ধতির মধ্যে প্রক্সি ভোট নিয়ে আরও গবেষণার তাগিদ দেয় দলটি। এদিকে গণ অধিকার মনে করছে প্রবাসীদের ভোটিংয়ের ৩টি পদ্ধতিতেই ত্রুটি রয়েছে, আর এনসিপির মত প্রক্সি ভোটিং নিয়ে সমস্যা রয়েছে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে, ইট উইল অল এন্ড ইন ফিউটিলিটি। অল এক্সারসাইজেস উইল এন্ড ইন ফিউটিলিটি যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই। কারণ এই সমস্ত কাজে আউট অফ কান্ট্রি ভোটিং এ একটা ধরনের সিম্পলিসিটি যেমন ইম্পর্টেন্ট, তারপরে আইন কানুনের পরিবর্তন যাতে যথাসম্ভব কম করতে হয়, কস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে, এগুলো সব এনশিওর করে আমাদেরকে আগাতে হবে। গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হওয়া জন আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ায় জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠকে একথা বলেন তিনি। এছাড়া জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দল একত্রে বসে পথ খোঁজার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদের শাসন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। তাই নানা ইস্যুতে ভিন্নমত থাকলেও সবার লক্ষ্য বৈষম্যহীন বাংলাদেশ করা। তাই রাজনৈতিক ঐক্যের ওপর নির্ভর করবে এই প্রক্রিয়া কতটুকু সফল হবে। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ১৬ বছরের বঞ্চনা পূরণ করতে হবে ঐকমত্য কমিশনকে। এছাড়াও জুনের শুরুতেই ন্যূনতম ঐকমত্য তৈরি করতে হবে বলে প্রত্যাশা করেন তিনি। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানই শুধু নয়, ১৬ বছর ধরে আমরা দেখেছি কিভাবে আমাদেরকে নিপীড়ন মোকাবেলা করতে হয়েছে, নির্যাতন মোকাবেলা করতে হয়েছে, গুম খুন মোকাবেলা করতে হয়েছে। আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে চাই, সকলে মিলে চাই। এটা কেবলমাত্র ঐকমত্য কমিশনের আকাঙ্ক্ষার বিষয় নয়, এটি কেবলমাত্র এই সরকারের আকাঙ্ক্ষার বিষয় নয়। জাতীয় ঐকমত্য কমিশন তার যে প্রজ্ঞা, দূরদর্শিতার পরিচয় দিতে পারেন আমি বিশ্বাস করি। এবার আগামী মে মাসের মধ্যে না হলেও আর্লি জুন আমরা দলগুলোর মধ্যে আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যের প্রশ্নে আমরা একমত হতে পারব। জামায়াত ইসলামী নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার উপর আস্থা রাখতে চায়, তবে আগামী এপ্রিলের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারে কুলাউড়ার বিভিন্ন ধর্মের অনুসারীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। আমরা ব্যক্তিগত পর্যায়ে কোনো ধরনের কোনো প্রতিশোধ নেব না, তবে ক্ষতিগ্রস্ত যে কোনো ব্যক্তি, সে যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, সে যদি তার উপরে আঘাতের অথবা জুলুমের প্রতিকার চায়, এটা তার অধিকার। সে আদালতে যাবে। সেই রকম যারা আছে, ন্যায্যভাবে আমরা চোখের সামনে দেখছি ক্ষতিগ্রস্ত হতে, তাদেরকে আমরা সর্বাত্মক সাহায্য করব।
নানা অনিয়মের অভিযোগে এলজিইডির প্রধান কার্যালয় সহ জেলা উপজেলার ৩৬ কার্যালয়ে একযোগে দুদক অভিযান চালিয়েছে। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডির প্রধান কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী রকিবুল রাহাত। এছাড়াও রাজশাহী থেকে যুক্ত আছেন রাকিবুল হাসান। তবে প্রথমে আমরা রাহাতের কাছে যেতে চাই। রাহাত, অভিযানে এখন পর্যন্ত কী ধরনের অনিয়ম পাওয়া গেছে জানাবেন, একই সঙ্গে ব্রিফিংয়ে কি জানিয়েছে দুদক? মুক্তি 11:30টার সময় মূলত এই দুদকের অভিযান শুরু হয়। দুদকের যে আভিযানিক দলটি এসেছিল তারা আমাদেরকে জানিয়েছে তারা মূলত একটি প্রকল্প নিয়ে এই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অনুসন্ধানে আসে এবং সেই প্রকল্পটি গত মাসের 17 তারিখে একনেক সভায় পাশ হয় এবং প্রকল্পটি হচ্ছে চট্টগ্রাম বিভাগের 6টি জেলায় ঘূর্ণিঝড় রোধ এবং সেখানকার ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থায় যে সংস্কারগুলো রয়েছে সেগুলোর একটি প্রকল্প 1909 কোটি টাকার এই প্রকল্পটিতে কিন্তু প্রকল্পটি পাশ হয় এবং সেখানে নানান অনিয়ম হচ্ছে। অর্থাৎ যেহেতু এখন পর্যন্ত প্রকল্পটির যন্ত্রাংশ কেনার শুধুমাত্র তালিকা তৈরি হয়েছে, সেই জায়গাটিতেই কী ধরনের অনিয়ম হয়েছে সেটি জানতে মূলত দুদক এলজিইডিতে আসে এবং সেখানে এসে কিন্তু তারা বেশ কিছু যন্ত্রাংশ কেনায় কিছুটা অনিয়মের প্রমাণ পেয়েছে। দুদক যখন ব্রিফিং করে তখন তারা ব্রিফিংয়ে আমাদেরকে জানিয়েছে যে এই প্রকল্পের জন্য মোট 4টি ল্যাপটপ কেনার কথা রয়েছিল, সেই 4টি ল্যাপটপের দাম কিন্তু 11 লাখ টাকারও বেশি ধরা হয়েছে। এছাড়া প্রথমত মোট 60টি মোটরসাইকেল কেনার কথা বলা হয় এবং পরবর্তীতে কিন্তু যখন পরিকল্পনা মন্ত্রণালয়ে সেই তালিকাটি যায় তখন সেই পরিকল্পনা মন্ত্রণালয় সেখান থেকে কাটছাট করতে বলেন এবং পরবর্তীতে মোট 36টি মোটরসাইকেল কেনার কথা বলা হয়, যেখানে প্রতিটি মোটরসাইকেলের দাম 2.5 লাখ টাকা করে ধরা হয়েছে। এছাড়াও কিন্তু কিছু সোলার স্ট্রিট লাইট কেনায়ও তারা বেশি টাকা ধরার মূলত অনিয়ম পেয়েছে। এছাড়া এখানে এসে নানান তথ্য প্রমাণাদি সংগ্রহ করেছে দুদকের আভিযানিক দল ব্রিফিংয়ে আমাদেরকে জানিয়েছেন যে যেসব তথ্য প্রমাণ তারা পেয়েছে এসব তথ্য প্রমাণ নিয়ে তারা পরবর্তীতে বিশ্লেষণ করবেন এবং বিশ্লেষণ করে এই এলজিইডির এই প্রকল্পে কোনো ধরনের অনিয়ম হয়েছে কিনা বা পরবর্তীতে যে ব্যবস্থাগুলো রয়েছে সেই ব্যবস্থাগুলো তারা নেবেন বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যখন তারা এখানে অভিযানে আসে তখন কিন্তু এলজিইডির কর্মকর্তা যারা রয়েছেন তারা গণমাধ্যম কর্মীদেরও ভেতরে প্রবেশে বাধা দেয়। পরবর্তীতে দুদকের দলটি এখানে এসে তারা মূলত আমাদেরকে প্রবেশ করতে দেয়। একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখি যে শুধুমাত্র কিন্তু ঢাকায় এই এলজিইডির প্রধান কার্যালয় নয়, ঢাকার বাইরে বিভিন্ন জেলা উপজেলায় দুদকের অভিযান চলছে। তেমনি রাজশাহীতে দুদকের একটি অভিযান চলছে, সেখানে আছে আমাদের সহকর্মী রাকিবুল হাসান, তার কাছ থেকে জেনে নেব সেখানকার খোঁজ খবর। রাজশাহীতেও দুদকের অভিযান সম্পন্ন হয়েছে ঠিক সকাল 11:30টায় রাজশাহী সমন্বিত অফিসের সহকারী পরিচালক ইসমাইল হোসেন তার নেতৃত্বে 4 দলের একটি দল কিন্তু রাজশাহী এলজিইডি অফিসের নির্বাহী পরিচালক তার কক্ষে কিন্তু আসলে অভিযান চালায় এবং এখানে অভিযান চালানোর পরে তারা বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেছেন, দেখেছেন, এখানে এলজিইডির বিভিন্ন কর্মচারীদের সাথে কথা বলেছেন এবং প্রধান নির্বাহী জহুরুল ইসলাম তার সাথে নানা বিষয় নিয়ে আলাপ করেছেন। এখানে মূলত যেই বিষয়গুলো আসলে দুদক কথা বলেছেন, বিভিন্ন প্রকল্পে যারা ঠিকাদাররা রয়েছেন অভিযোগ ছিল যে তাদেরকে আসলে বিল দেওয়ার সময় এখানে আসলে ঘুষ নেওয়া হয়, এমন বিভিন্ন কারণে আসলে কি কারণে আসলে এই অভিযোগগুলো হয়েছে এবং সেই কারণে নথিপত্রগুলো খুঁজে তারা দেখেছেন, বিভিন্ন প্রমাণ সংগ্রহ করেছেন এবং এখান থেকে যে সমস্ত ফাইলে তাদের কাছে মনে হয়েছে আরও বেশি পর্যালোচনা প্রয়োজন সেই ফাইলপত্রগুলো তারা নোট করেছেন এবং তারা বলছেন যে এটি কেন্দ্রীয় কার্যালয়ে তারা আসলে পাঠাবেন। এবং একই সাথে রাহাত আপনাকে বলে রাখি যে এখানে পরবর্তী সময়ে দুদক যখন আমাদেরকে ব্রিফ করে তখন তারা যেটি বলেছেন যে এখানে বিভিন্ন প্রকল্পে যে মূল ঠিকাদার তারা আসলে কাজটির পরিবর্তে প্রথম পক্ষ থেকে দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ পক্ষ আসলে এই কাজগুলো করেছে, যেটা তারা বলছেন যে প্রাথমিকভাবে এটি অপরাধের অংশ এবং অপরাধ যেটি নিয়ে আসলে পরবর্তীতে পর্যালোচনা করে তারা এই বিষয়টি নিয়ে আসলে পদক্ষেপ নেবেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অঙ্কের কোনো হিসেব বা কোনো ধরনের টাকার দুর্নীতির কথা তারা কিন্তু এখন পর্যন্ত বলেননি বা এই অভিযানে আসলে পাওয়া যায়নি। তবে এই বিষয়ে যারা এখানে কর্মকর্তারা আছেন তাদেরকে আসলে সতর্ক করেছেন এবং একই সাথে এই যে বিভিন্ন কাজ যে প্রথম পক্ষের পরিবর্তে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পক্ষ কাজ করে এবং সেটি কতটা মানসম্পন্ন হয় এবং সেই নিয়ে নানা ধরনের আসলে অভিযোগ তারা পেয়েছেন এবং পরবর্তীতে এটা নিয়ে বিশ্লেষণ করবেন। তো এই ছিল এলজিইডি থেকে আমার কাছে সর্বশেষ খবর।
নানা অভিযোগে অনিয়মের অভিযোগে এলজেডির প্রধান কার্যালয় সহ জেলা উপজেলার ৩৬ কার্যালয়ে একযোগে অভিযান পরিচালনা করছে দুদক। সে বিষয়ে সবশেষ জানাতে আমাদের সঙ্গে রাজধানীর আগারগাঁও এবং রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। ৬ দফা দাবি আদায়ে সারা দেশে শাটডাউন কর্মসূচি পালন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মূল ফটক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে, বেশিরভাগ ক্যাম্পাসেই বিরাজ করছে শুনশান নীরবতা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। প্রতিবেদনে বিস্তারিত। বিতর্কিত ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ বিধি বাতিল, 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রাখা সহ 6 দফা দাবিতে গত 19 মার্চ থেকে আন্দোলন করছেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার থেকে সারা দেশে চলছে শাটডাউন কর্মসূচি। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই ময়মনসিংহ পলিটেকনিকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক কর্মচারীদের বের করে দিয়ে প্রধান ফটক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। আমরা শিথিলে আন্দোলন করতেছি, যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা পুনরায় রাজপথে ফিরে যাব। 6টা যে দাবি দেওয়া হয়েছে প্রত্যেকটা দাবি যৌক্তিক, একটা অযৌক্তিক দাবি নয়। তবুও কেন সরকার যে এরকম তালবাহানা করছে? তালা খুলবো না, আমাদের দাবি মানার পরে আমরা তালা খুলবো। কারিগরি ছাত্র আন্দোলনের ডাকে বেলা 11টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন কুমিল্লা পলিটেকনিকের শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা লাগিয়ে দেন। জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে শাটডাউন কর্মসূচি। একই দাবিতে সিলেট পলিটেকনিকের গেটেও তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি চলায় শুনশান নীরবতা ক্যাম্পাসে। সারা বাংলাদেশে একযুগে সকল পলিটেকনিক শাটডাউন ঘোষণা করছে এবং প্রশাসনিক ভবন, কম্পিউটার ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এরকম সকল ডিপার্টমেন্ট আমরা তালাবদ্ধ করে আছে। কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি জানিয়ে শাটডাউন কর্মসূচি পালন করছেন খুলনার 9টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই দাবিতে বগুড়া, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী সহ সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। 6 দফা দাবি বাস্তবায়নে সরকারের তরফ থেকে রূপরেখা না পাওয়া পর্যন্ত শাটডাউন সহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। সাদাত শাহেদ, এখন। এই মুহূর্তে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আছেন বাইজিদ সাদ। শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচির আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সাদের সঙ্গে। সাদ, আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন? তাদের সঙ্গে কি কারোর কথা হয়েছে কিনা? এই শাটডাউন কর্মসূচি কি তাদের চূড়ান্ত কর্মসূচি? গালিব যেমনটি বলছিলেন যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট যেটি রয়েছে সকাল 11টায় কিন্তু এখানে শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে, অর্থাৎ এখানে ক্লাস পরীক্ষা বর্জন সহ একাডেমিক সকল কার্যক্রম কিন্তু শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা বন্ধ ঘোষণা করেছে এবং সেই সাথে সাথে এখানকার যে কটি একাডেমিক ভবন রয়েছে প্রত্যেকটি ভবনেই কিন্তু শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা তালা মেরে দিয়েছে। এবং এটি শুধুমাত্র ঢাকা নয়, ঢাকা সহ দেশের সব কয়টি বিভাগীয় শহর এবং যেখানে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সবখানেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা একাডেমিক ভবনগুলোতে তালা মেরেছে। মূলত 6 দফা তাদের দাবি রয়েছে। সেই দাবিগুলোর মধ্যে রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% পদোন্নতি কোটা বাতিল, সেই সঙ্গে সঙ্গে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির যেই রায়টি হয়েছে সেই রায়টিও তারা বাতিল চেয়েছে এবং তাদের পদবি পরিবর্তন এবং মামলার সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিল সে সকল ব্যক্তিদের চাকরিচ্যুত করা এবং 21 সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং বিতর্কিত নিয়োগ বিধি যেটি রয়েছে সেটি অবিলম্বে বাতিলের দাবিতে কিন্তু তারা গত 8 মাস ধরে তাদের দাবি দাওয়া দিয়ে যাচ্ছে এবং তারা আন্দোলন করে যাচ্ছে এবং সবশেষ 16 এপ্রিল থেকে আজ 29 এপ্রিল পর্যন্ত টানা 13 দিন কিন্তু তারা একেবারে লাগাতার কর্মসূচি দিয়ে রেখেছে। মূলত 16 এপ্রিল থেকে তারা সড়ক মহাসড়ক অবরোধ করে এবং এর পরের দিন তারা রেলপথ ব্লক করার ঘোষণা দেয়। তবে এটি শিথিল হয় যখন শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠকের কথা হয়, কিন্তু শিক্ষা উপদেষ্টা
তাদের সঙ্গে বৈঠকের সময় উপস্থিত ছিলেন না, এবং এরই ফলশ্রুতিতে কিন্তু তারা বলেন যে তাদের আসলে দাবি দেওয়া পূরণের ব্যাপারে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের কোনোরূপ কোনো ভূমিকা নেই, যে কারণেই কিন্তু তারপরে তারা লাগাতার কর্মসূচি দিয়ে চলেছেন। এবং সবশেষ এই যে কর্মসূচিটি চলছে শাটডাউন কর্মসূচি, এই কর্মসূচি তারা সারা দেশে পালন করে চলেছেন। এই ছিল আমার কাছে সবশেষ। পলিটেকনিক শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি পালন করছে সে বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন ঢাকা পলিটেকনিক থেকে সহকর্মী বাইজিদ সাদ। আগে সরকারের মতো এখনও দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা অবহেলিত অবস্থায় আছে বলে অভিযোগ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে সংবাদ সম্মেলনে কথা বলেন সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এছাড়াও সামনে নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলোকে কারিগরি শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। আরও জানাচ্ছেন সিউল আহমেদ। জাতীয় শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর সবশেষ হিসাব বলছে দেশে বর্তমানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৬,৮৬৫টি। এর মধ্যে সরকারি ৮৬৬টি ও বেসরকারি ৫,৯৯৯টি। এতে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০,৭০,০০০। ২০৩০ সালের মধ্যে মানসম্পন্ন শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে বৃহত্তর এই শিক্ষার্থী গোষ্ঠীকে টেকসই শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করাও এসডিজির লক্ষ্য বাস্তবায়নের গুরুত্বপূর্ণ সূচক। তবে তার খুব একটা বাস্তবায়ন দেখা যায়নি। ২০২৪-২৫ অর্থ বছরে শিক্ষা বাজেটের মাত্র ৪.৬% এই খাতে বরাদ্দ ছিল। তাই নানা সমস্যায় এই খাতে দেখা দেয় অস্থিরতা, যার ফলস্বরূপ আন্দোলনের নামে কারিগরি শিক্ষার শিক্ষার্থীরা। আর চলমান আন্দোলনের অংশ হিসেবে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন। এসব বাস্তবতার মাঝে কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষার বর্তমান পরিস্থিতি ও সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে উঠে আসে অন্তর্বর্তীকালীন সরকারের সময় টাস্কফোর্স কারিগরি শিক্ষা ব্যবস্থাকে জোর দিলেও এই খাত নিয়ে বর্তমান সরকারের দৃশ্যমান অগ্রগতি নেই। গুরুত্ব আরোপ করতে হবে। যেই আর্থসামাজিক এবং রাজনৈতিক বাস্তবতায় আমরা বিরাজ করি সেখানে এই খাতটি, আবারও আমি বলছি, পক্ষপাতদুষ্টতা, বৈষম্য, অবহেলা শিকার হিসেবে রয়ে গেছে। বর্তমান সরকার 11টার বেশি কমিশন কমিটি করেছে, কিন্তু ছাত্র যুব অভ্যুত্থানের মাধ্যমে আসা বৈষম্য বিরোধী আমার এই সরকার সে শিক্ষাতে হাত দিতে পারে নাই। চিন্তা করে দেখেন, এটা তো এক ধরনের আমাদের জাতীয় ব্যর্থতার একটা বিষয়। সামনের নির্বাচনের ইশতেহারে রাজনৈতিক দলগুলোকে কারিগরি শিক্ষা ব্যবস্থায় জোর দেওয়ার তাগিদ দেয় সিপিডি। সংস্কার কি হবে দেখা যাবে, কিন্তু তার চেয়ে বড় হলো নির্বাচনে যারা যাচ্ছেন, নির্বাচনের যে রাজনৈতিক ইশতেহার হবে সেখানে অবশ্যই আমার কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব সহকারে স্থাপন করতে হবে। শুধু ওই 3 থেকে 5% জিডিপির আমি যদি শিক্ষা খাতে দেইও, তার ভিতরে কত অংশ আমার বৃত্তিমূলক শিক্ষাতে যাবে ওই কথা যদি না বলি, তাহলে শুধুমাত্র ওই গালভরা 5% জিডিপির শিক্ষা খাতের এটা আমার মন ভরবে না। এদিকে বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান। এই খাতের উন্নয়নে সরকারি বেসরকারি পার্টনারশিপে যাবার পরামর্শ দেয় সিপিডি। আমাদের যখন বাজার সুবিধা থাকবে না, তখন আমার প্রতিযোগিতা সক্ষমতার ড্রাইভারটা কি হবে? দক্ষতা, উৎপাদনশীলতা। এর বাইরে তো আমি আর প্রতিযোগিতা সক্ষমতা করতে পারবো না। সেইটা করতে গেলে আমাকে এই দক্ষ শ্রমিক, দক্ষ মিড লেভেল প্রফেশনাল এটা করতে হবে। ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে বৈষম্যমূলক আচরণ মোকাবেলায় কারিগরি শিক্ষা ব্যবস্থা বড় নিয়ামক হতে পারে বলেও মনে করেন আলোচকরা। সিউল আহমেদ, এখন, ঢাকা। রাজধানীর বেইলি রোড এলাকার কাচ্চিভাইয়ের যে ভবনটি রয়েছে সেখানে অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটেছিল, নিশ্চয়ই আপনার মনে আছে। ভয়াবহ একটি অগ্নি দুর্ঘটনার ঘটনা সেখানে ঘটেছিল এবং প্রাণহানিও হয়েছে। এবং এই ঘটনার পর আমরা দেখেছিলাম যে বেশ কিছুদিন অভিযান চলেছে নিরাপত্তার কারণে, খুব তোড়জোড় ছিল। এর কিছুদিন পরে আবারও সেই যে নিরাপত্তা অভিযান সেটিতে আসলে ভাটা পড়ে এবং আমরা প্রায় সময় দেখি যে কোনো একটি দুর্ঘটনা ঘটলেই নিরাপত্তার জনিত যে বিষয়গুলো আছে সেগুলো সামনে আসে, অভিযান চলে এবং তার কিছুদিন পরে আবারও আগের পরিবেশেই সবাই ফিরে যায়। এবং রাজধানীর এই চিত্রটা কিন্তু আসলে বহুদিনের। এরকম ঝুঁকি নিয়ে কিন্তু দিনের পর দিন রাজধানীতে যেই রেস্তোরাঁ, বিশেষ করে রুফটপ যে রেস্তোরাঁগুলো রয়েছে সেগুলো কিন্তু চলছে।
কিন্তু এর কারণে যেই ব্যবসায়ীদের ক্ষতি হয় সেই ক্ষতির পরিমাণটা কিন্তু অনেক বেশি, যে কারণে ব্যবসায়ীরা বলছেন যে যে কোনো মূল্যে হোক এটা একটা স্থায়ী সমাধান তারা চান। এবং এই ব্যাপার মানে এখন পর্যন্ত যেটা হয়েছে যে আমরা বিভিন্ন সময় দেখি যে রাজুক একটা মৌসুমি একটা অভিযান তারা করেন, বিভিন্ন সময় ছিন্ন ভিন্ন অভিযান, যে কারণে ব্যবসায়ীদের একটা ক্ষতির সম্মুখীন হতে হয়। আর ডিএসসিসি যেটা করেছে সেটা হচ্ছে যে নকশা বহির্ভূত যে রুপটপগুলো রয়েছে সেগুলোর ট্রেড লাইসেন্স বাতিল করেছে। এ নিয়ে আরিফ হোসেনের একটি প্রতিবেদন রয়েছে। ছেচল্লিশ প্রাণের বিনিময়ে রাষ্ট্রের অবহেলা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল বেলি রোড। মৃত প্রাণের শরীরে পুড়ে যাওয়া ক্ষত দেখে সেদিন আটকে উঠেছিল পুরো বিশ্ব, নড়েচড়ে বসেছিল রাষ্ট্র কাঠামো। গ্রিন কোচি এই বহুতল ভবনটিতে সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে পুড়ে নিহত হয়েছিল 46 জন। এরপর রেস্টুরেন্টগুলোতে খেতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, শুরু হয় সরকারি তদারকি। এরপর পার হয়েছে 1 বছর। কতটুকু পরিবর্তন হলো রেস্টুরেন্টগুলোর এবং কতটুকু নিরাপত্তা নিশ্চিত হলো সাধারণ মানুষের? বেইলি রোডের পুড়ে যাওয়া ভবনটির ঠিক পাশের ভবনের নিচে রেস্তোরাঁ আর উপরে আবাসিক ভবন, অথচ রাজুকের বিল্ডিং কোডে তো এমন থাকার কথা ছিল না। বিল্ডিং কোড মেনে কতজন রেস্তোরাঁ ব্যবসা করছে রাজধানীর সে হিসেব করতে চায় এখন টিভি। শুরুটা মিরপুর থেকেই করা যাক। এখানে ব্যাঙের ছাতার মতো ছড়িয়েছে রুফটপ রেস্তোরাঁ। অধিকাংশ রেস্তোরাঁয় নেই ফায়ার লাইসেন্স। এবার গন্তব্য ধানমন্ডিতে। এই এলাকায় রেস্তোরাঁর কোনো অনুমোদন দেয়নি রাজুক, অথচ রেস্তোরাঁর সাইনবোর্ডের কারণে এই ভবনটির নাম বের করাই কঠিন। এখানে কোনো বিল্ডিং এখন নিরাপদ নেই। যখন দুর্ঘটনা ঘটে তারপর নিরাপত্তার কথা চিন্তা ভাবনা হয়। রাস্তায় যাচ্ছি, বাসে যাচ্ছি, আমার গাড়িতে যাচ্ছি, কোনোটাই তো নিরাপদ নয়। এত মানুষ, লিফট মাত্র 2টি। অগ্নি দুর্ঘটনা হলে নামার উপায় কি? এখানে ফায়ার এক্সিট কোনটা? এটা ও বাড়ি যেমন নতুন বানাইছে ওদিকে বিষয় একটা আছে, বের হইতে পারে। এখন দরজা করছে কি? দরজা মনে তো করে, দরজা করে নাম তো দেখি নাই কাউরে, সিঁড়ি কেটে রাখছে। আবারও শুভঙ্করের ফাঁকি, যেন কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নেই অবস্থা। বানাইছে তো এই জন্যে, নামার জন্য বানাইছে তো এই জন্য, আমরাও তো বুঝি, কিন্তু আছে কিনা এখান থেকে তো বোঝা যায় না। নাই ধানমন্ডির বেশ কয়েকটি ভবন অগ্নি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল ফায়ার সার্ভিস, তবে কেউ শোনেনি তাদের কথা। কোনো অবস্থাতেই সম্ভব না ফায়ার সার্ভিস কেন্দ্র বন্ধ করা। বিশেষ করে সিটি কর্পোরেশন আছে, রাজুক আছে এবং বিভিন্ন সংস্থা আছে তার সাথে জড়িত। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্ঘটনার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে এগিয়ে যেতে পারি। রাজধানীর বহুতল ভবনের দিকে তাকালেই মনে হবে রুফটপ রেস্তোরাঁর মেলা, যেন দেখার কেউ নেই। কি দায়িত্ব পালন করছে রাজুক? চুলে আগে ওইরকম আগুন ধরছে, ওই জায়গায় গেছে, কিছু দোকান বন্ধ করে দিছে, বাট ইট ইজ কোনো প্ল্যানিংয়ে হয়নি। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা রাজুকের উচিত ছিল যে অ্যাকচুয়ালি জিনিসগুলো পুরো লিস্ট করা। আমরা সেই কাজটা এখন করতেছি। রাজুকের মৌসুমী উদ্যোগে প্রায় বিপাকে পড়তে হয় রেস্তোরাঁ ব্যবসায়ীদের। ভয় না দেখিয়ে স্থায়ী সমাধান চান তারা। কোনো একটা দুর্ঘটনা ঘটলে ওই তৎসংশ্লিষ্ট অথরিটিগুলোর একটা ব্যবসার সুযোগ হয়ে যায়। কিন্তু এই যে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান, এই যে এখন আবাসিক অনাবাসিকের নামে আবার চাঁদাবাজি শুরু হবে, আবার আমাদের উপর খরচ নেমে আসবে। এদিকে সম্পদ ও জানমালের ঝুঁকি এড়াতে নকশা বহির্ভূত সব রেস্তোরাঁর লাইসেন্স দক্ষিণ সিটি কর্পোরেশন বাতিল করলেও বাস্তবায়ন নেই মাঠে। আরিফ হোসেন, এখন ঢাকা। হজ ফ্লাইটের প্রথম দিনে এখন পর্যন্ত 6টি ফ্লাইটে 2478 জন হজযাত্রী ঢাকা ছেড়েছেন। দিনের বাকি 4টি ফ্লাইটে আরও 1658 জন সৌদির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। হজযাত্রার আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হয়েছেন শাহিনুল ইসলাম সাগর। সাগর, হজ ব্যবস্থাপনা নিয়ে মুসল্লিরা কি বলছেন?
পরিস্থিতি সকাল থেকেই আমরা খেয়াল করেছি যে আশকুরা যে হজ ক্যাম্প রয়েছে সেখানে হজ যাত্রীরা ভিড় করেছেন। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আশকুরা হজ ক্যাম্পের যে ইমিগ্রেশন সেন্টার, সেখানে আমি দাঁড়িয়ে আছি। পেছনে যে লম্বা সারিটি দেখছেন সেখানে সবাই চেক ইন করার জন্য যারা হজ যাত্রী তারা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং চেক ইন শেষ হলেই তারা তাদের গন্তব্যে চলে যাবেন, অর্থাৎ তাদের নির্ধারিত যে সময় যে ফ্লাইট আছে সেই ফ্লাইট ধরার জন্য তারা তারপর অপেক্ষা করবেন। একটি বলে রাখি যে এবার মোট ৭৮,০০০ সরকারি বেসরকারি মাধ্যম মিলিয়ে ৮৭,১০০ জন হজ যাত্রী বহন করেছেন। তার মধ্যে ভিসা পেয়েছেন ৬৪,২৮০ জন। তার মধ্যে যে বাকি যে ভিসা পাননি এরকম অবশিষ্ট ভিসা বাকি রয়েছে সে সংখ্যাটিও প্রায় ২২,৮২০ জন। তো সেটি কখন ভিসা পাবেন সে প্রশ্নটি আমরা করেছিলাম এখনকার যারা ঢাকা হজ এজেন্সির যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলেছি, ঢাকা হজ অফিসার আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে এটি নিয়ে কাজ চলমান রয়েছে, এটি খুবই অল্প সময়ের মধ্যে সবগুলো ভিসা প্রক্রিয়া শেষ হলে যারা নিবন্ধন করেছেন তারা সবাই হজে যেতে পারবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। এছাড়াও হজের সার্বিক যে দিক রয়েছে সে সমস্ত দিক দিয়েই যারা হজ যাত্রীরা রয়েছেন তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গত রাতে যে ফ্লাইটগুলো গিয়েছে তার মধ্যে ৩টি ফ্লাইটে ৩ জন হজ যাত্রী যেতে পারেননি। তবে আরেকটি বিষয় ঘটেছে যে ৩ জন যেতে পারেনি তারা সবাই ভিসা জটিলতা যেতে পারেননি এবং ভিসা জটিলতা যেতে না পারার কারণে তাদের যাওয়া স্থগিত রয়েছে। সে বিষয়টিও আমরা জানিয়েছি হজ এজেন্সির যে হাব এজেন্সি বাংলাদেশ হাব রয়েছে তাদেরকে এবং ঢাকা হজ অফিস তাদেরকে জানিয়েছে। তারা বলেছেন যে সেটা নিয়েও কাজ চলছে। তো এই ছিল আবার এখান থেকে সার্বিক দিক থেকে যে হজের পরিস্থিতি সেটির সবশেষ তথ্য। রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত ছিলেন শাহিনুল ইসলাম সাগর। বাংলাদেশ আজারবাইজানের দ্বিতীয় পলিটিক্যাল কনসালটেশন শেষ হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, আর আজারবাইজানের 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন উপ পররাষ্ট্রমন্ত্রী এল নূর মামাদভ। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্ব পেয়েছে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও শ্রমবাজার ইস্যু। এছাড়া আজারবাইজানের সাথে যুক্ত হয়ে মধ্য এশিয়া ও রাশিয়ার সাথে বাণিজ্য বাড়াতে চায় ঢাকা। তাই ঢাকা বাকু সরাসরি ফ্লাইট চলাচল প্রাধান্য পেয়েছে বাংলাদেশের আলোচনায়। আজারবাইজান প্রযুক্তি বিনিময়, আইসিটি সেক্টরে সহযোগিতার বিষয়ে আগ্রহী। পলিটিক্যাল কনসালটেশন শেষে বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন আজারবাইজানের উপ পররাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির আলাদা 2 মামলায় শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে আদালতে হাজির হয়ে আলাদা 2 মামলায় আত্মসমর্পণ করেন তিনি। প্রথমে কর ফাঁকির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত 7 প্রদীপ কুমার রায়ের আদালতে আত্মসমর্পণ করলে সেখানেও তার জামিন নামঞ্জুর হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী আবেদনে কারাবিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসার নির্দেশ দেন আদালত। এর আগে কর ফাঁকি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে তার বিরুদ্ধে গুলশান থানায় 2টি মামলা দায়ের করে দুদক। 2011 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রদল কর্মী আবিদুর রহমান আবিদ হত্যা মামলার 12 আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। 2011 সালের 19 অক্টোবর মারধর করে আবিদকে বাসায় পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় আবিদের মামা 22 জনের বিরুদ্ধে মামলা করেন, যাদের সব আসামি ছাত্রলীগ নেতাকর্মী। পরে এজাহার থেকে 10 জনকে অব্যাহতি দেওয়া হয়। 2019 সালে 12 আসামিকে খালাস দিয়ে রায় দেয় আদালত। 4 বছর আগে মামলাটি সচল করার জন্য হাইকোর্টে আবেদন করেন আবিদের মামা। আবেদনের উপর শুনানি করে 12 আসামিকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলো।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে কানাডাকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। নির্বাচনে লিবারেল পার্টির জয়ের পর সমর্থকদের উদ্দেশ্যে দিয়ে এক বিজয় ভাষণে এ কথা জানান তিনি। ডোনাল্ড ট্রাম্প সমঝোতায় না এলে কানাডাও ছেড়ে কথা বলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দিনভর ভোট শেষে সামান্য কিছু আসন কম পাওয়ায় একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি লিবারেল পার্টি। এতে ছোট দলগুলোর সঙ্গে আপোষ করতে হবে কার্নিকে। কানাডা থেকে আরো জানাবেন সৈয়দ ইফতেখার। বছরের শুরুর দিকে ডুবতে বসা লিবারেল পার্টিকে রীতিমতো একাই তুলে আনলেন মার্ক কার্নি। তার নেতৃত্বের ওপরই ভরসা করে জনরায় দিলেন কেনেডিয়ানরা। কনজারভেটিভ পার্টির চেয়ে বেশ কিছু আসন বেশি পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে লিবারেলরা। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য যে 172 আসন প্রয়োজন তা থেকে অল্প কিছু দূরে রয়ে গেছে তারা। এতে ছোট দলগুলোর সঙ্গে আপোষ করতে হবে মার্ক কার্নিকে। তবে সরকার পরিচালনায় যুক্তরাষ্ট্রকে ছেড়ে কথা বলবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে বিজয় ভাষণে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্রুতই বৈঠকে বসবেন। সেখানে শুল্ক ইস্যুর সুরাহা না হলে বিকল্প ভাববে অটোয়া। America wants our land, our resources, our water, our country. Never. But these are not idle threats. President Trump is trying to break us so that America can own us. That will never ever happen. অন্যদিকে কনজারভেটিভ পার্টি সরকার গঠন করতে না পারলেও তারা শক্তিশালী বিরোধী দল হিসেবে সামনে এসেছে। এক্ষেত্রে সরকার চালানো বেশ কঠিনই হবে মনে করছেন বিশ্লেষকরা। ফলাফল ঘোষণার পর দলটির নেতা পিয়ের পলিয়েভ জানান, পরিবর্তনের যে ডাক তারা দিয়েছেন তা অব্যাহত রাখবেন। জারি থাকবে বিতর্ক যেন কেনেডিয়ানদের স্বার্থ হাসিল হয়। So I would like to congratulate Prime Minister Carney on leading this minority government. Conservatives will work with the Prime Minister and all parties with the common goal of defending Canada's interests and getting a new trade deal that puts these tariffs behind us while protecting our sovereignty and the Canadian people. মার্ক কার্নি কানাডার অর্থনীতিকে শক্তিশালী করার যে ঘোষণা দিয়েছেন তাতে অভিবাসীদের একটা বড় ভূমিকা থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশিদের আশা, অভিবাসী বান্ধব হবে কার্নির নেতৃত্বাধীন সরকার। অর্থনীতিবিদ হওয়ায় তার নেতৃত্বে আস্থাও বেশি জনসাধারণের। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 2023-24 অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা সহ বার্ষিক বাজেট নিয়ে আজ বোর্ড সভায় বসেছে পরিচালক মণ্ডলীরা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। আর্থিক সভা কিন্তু সম্প্রতি বিসিবির আর্থিক কেলেঙ্কারি নিয়ে সরব ক্রীড়াঙ্গন, এ নিয়ে বোর্ডে কোনো আলোচনা হওয়ার কথা রয়েছে কিনা? পূর্ব ঘোষিত একটা মিটিং ছিল এবং সেটা অবশ্যই অর্থ সংক্রান্ত, এবং যে মিটিংটা সকাল 11টায় থাকার কথা ছিল পরবর্তীতে 2 দফায় সেই মিটিং এর সময় চেঞ্জ হয়। প্রথমে দুপুর 12টায় রাখা হয়েছিল এবং পরবর্তীতে সেই মিটিংটা দুপুর 2টায় স্থানান্তর হয় সময়টা, এবং দুপুর 2টায় এক্স্যাক্টলি মিটিংটা শুরু হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বিসিবির 200-250 কোটি টাকার যে ব্যাংক থেকে টাকা স্থানান্তরের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে যেই ধরনের অভিযোগ বা সমালোচনা কিংবা কিছু গুঞ্জন ছিল, সেই গুঞ্জনটা ক্লিয়ার করার জন্যই বা সেই সংক্রান্ত আসলে পরিষ্কার বিবৃতি দেওয়ার জন্যই আসলে আজকের মিটিংটা ডাকা হয়েছে। এবং প্রথমে বিসিবি প্রেসিডেন্টের কাছ থেকে বা বিসিবি যে বোর্ড, সেই বোর্ড থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে 200-250 কোটি টাকা আত্মসাতের যে অভিযোগটা উঠেছিল সেই অভিযোগটা সত্য নয়, এবং 200-250 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের রেড জোনে যে ব্যাংকগুলো ছিল সেখান থেকে ট্রান্সফার করে গ্রিন এবং ইয়েলো সিগন্যাল যেই ব্যাংকগুলোতে আছে সেগুলোতে স্থানান্তর করা হয়েছে। এবং সেই অ্যামাউন্টটা জানানো হয়েছিল 238 কোটি টাকা, এবং 12 কোটি টাকা বিসিবির সার্বিক কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দিষ্ট ব্যাংকে স্থানান্তর করা হয়েছিল। এবং সেই জায়গাটায় একটা বড় যুক্তি যেটা ছিল সেটা হচ্ছে যে অর্থের নিরাপত্তা প্রদান এবং একই সঙ্গে অতিরিক্ত বা বেশি মুনাফা লাভের জন্য এই বিনিয়োগটা বিসিবি করেছে। তবে পরবর্তীতে টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটির পরিচালক মাহবুব আনাম তিনি বলেছেন যে 25 জানুয়ারি অর্থাৎ নতুন কমিটি এসেছিল গত বছরের 21 আগস্ট, নতুন কমিটি আসার পর থেকে পরবর্তী সময়ে যেটা হয়েছে যে সেই সময়ে
বিসিবির যে কমিটিগুলো ছিল সেটার দায়িত্বগুলো পুনর্বন্টন করা হয়েছে। এর আগেই আসলে এই টাকা স্থানান্তরের সিদ্ধান্তটা নেওয়া হয় এবং যেটা অনেকটাই মাহবুবানবের কথা যদি আমরা ধরি, সেখান থেকে বলা হয় যে বিসিবি প্রেসিডেন্টের উপরে বর্তায় এবং এই সংক্রান্ত বিষয়ের পরই পরবর্তী দিন অর্থাৎ 27 এপ্রিল আকস্মিকভাবে বিসিবি প্রেসিডেন্ট একটা মিটিং কল করেন, যেটা জুম মিটিং হবে এরকম আলোচনা করা হচ্ছিল এবং পরবর্তী সময়ে যেটা এসেছে যে তারা সেই জুম মিটিংটায় আসলে কোনো সিদ্ধান্ত আসেনি এবং সেটারই পর্যায়ক্রমিক বা পরিক্রমা হিসেবে আজকের মিটিংটা আসলে রাখা হয়েছে এবং দুটাই মিটিং শুরু হয়েছে। এখন পর্যন্ত মিটিংটা শেষ হয়নি। মিটিং শেষ হলেই বিসিবি হয়তো একটা ব্রিফিং দিবে, সেই ব্রিফিং এ আমরা জানতে পারবো এটার সর্বশেষ আপডেট বা আসলে এই সংক্রান্ত বিষয় নিয়ে বিসিবি কি বলতে চায়। চলছে বিসিবির বোর্ড সভা, জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। শেষ করছে এখন দুপুরের আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। স্বৈরাচারের দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল পুলিশ, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নেওয়ার নির্দেশ। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা মত, স্বল্প পরিসরে হলেও ভোটে আনতে চায় নির্বাচন কমিশন। এলজিইডির প্রধান কার্যালয় সহ সারা দেশের 36 কার্যালয়ে একযোগে দুদকের অভিযান, বেশ কয়েকটি প্রকল্পের নথি জব্দ, তদন্তের পর ব্যবস্থা। বেলি রোডের দুর্ঘটনার কয়েকদিন পরই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভাটা। হঠাৎ অভিযান নয়, স্থায়ী সমাধান চান রেস্তোরাঁ ব্যবসায়ীরা। এবং পলিটেকনিক শিক্ষার্থীদের দেশব্যাপী শাটডাউন কর্মসূচি, ইশতেহারে রাজনৈতিক দলগুলোকে কারিগরি শিক্ষায় জোর দেওয়ার পরামর্শ সিপিডির। এই ছিল এখন দুপুরের আয়োজনে। সঙ্গে থাকে ধন্যবাদ সবাইকে।